হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমাদের আজকের গন্তব্যস্থল হলো কাছড়াপাড়া হালিশহর। তো সেখানে দুটো মন্দিরে আমরা যাব। তার জন্য প্রথমে আমি দমদম জংশন থেকে মেল লাইনের ট্রেন ধরে নিয়েছিলাম। মেল লাইনের ট্রেন আপনারা যে কোনো ট্রেন ধরতে পারেন, ধরে কাছড়াপাড়া স্টেশন নামতে হবে। নৈহাটি এবং ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে যে কোনো মেল লাইনের ট্রেন ধরতে পারেন, যেটা কাছড়াপাড়া হয়ে যাবে। কাছড়াপাড়া স্টেশনে নেমে কাছড়াপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোতে হবে। টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে একটুখানি গেলেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে একটা অটোতে উঠে বলতে হবে বাগের মোড়। স্টেশন থেকে অটো বা টোটো করে বাগের মোড় অবধি আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া পড়বে পার হেড 10 টাকা। এটি বাগমোড়ের রানী রাসমণির মূর্তি। মূর্তির ডান দিকের যে রাস্তাটা সোজা চলে গেছে, সেখান দিয়ে কিছুটা এগোলেই, আপনারা চাইলে টোটোও করতে পারেন, এগোলেই পড়বে আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল গোলকেশ্বরী মন্দির। এই যে দেখছেন গোলকেশ্বরী মন্দিরের সাইনবোর্ড টাঙানো আছে মন্দিরের বাইরে। এটা হচ্ছে গোলকেশ্বরী মন্দিরের বাইরের প্রাচীন বটগাছ। মন্দিরে যখন প্রথমবার গেছিলাম তখন মন্দিরটা খোলার সময় হয়নি, বন্ধ ছিল। তাই জন্য মন্দিরটা পরে খোলা হলে তখন মায়ের বিগ্রহ এবং পাশে একটি শিব মন্দির রয়েছে, সবটাই আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, বাগমোড় থেকে আপনারা যদি টোটোতে আসেন তাহলে সেক্ষেত্রে অনেকে এই মন্দিরটি গোলকেশ্বরী মন্দির নামে নাও চিনতে পারে। তখন তাদেরকে হাফকালী মন্দির বলবেন। টোটোওয়ালাদের হাফকালী মন্দির বললে এই মন্দিরে নিয়ে আসবে। এই মন্দিরটা একটু অফ রুটে, মানে ভেতরের দিকে অবস্থিত, এবং অনেকেই এই মন্দিরটা চেনেন না আমি যা দেখতে পেলাম, তাই জন্য হাফকালী মন্দির নামে এটি বেশি পরিচিত। তো এটি হচ্ছে মন্দিরের ভিতরে চত্বরটা, এবং পাশে এটি হচ্ছে শিব মন্দির। এখন বন্ধ রয়েছে দুটোই। তো আমি চলে গেছিলাম মন্দির বন্ধ হয় সেখান থেকে রানী রাসমণি ঘাটে। গোলকেশ্বরী মন্দির থেকে রানী রাসমণি ঘাটে আসতে খুব একটা বেশি সময় লাগে না, পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম। ভিতর দিয়ে আসার রাস্তা আছে। এটা হচ্ছে রানী রাসমণি ঘাট, গঙ্গা নদী। গঙ্গার তীরে যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, সেই নৌকোয় কেউ চাইলে ভাড়া দিয়ে নৌকা বিহারও করতে পারেন। রানী রাসমণি দেবীর জন্মস্থান ছিল কাছড়াপাড়া এবং হালিশহরের মাঝখানে কোনাগ্রাম বলে একটি গ্রামে। সেটি এই জায়গার মধ্যেই অবস্থিত, এবং এই ঘাটটি যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রানী রাসমণির নামেই নামাঙ্কিত হয়েছিল, নামকরণ করা হয়েছিল। মনে করা হয় যে এই ঘাটেই প্রথমবারের মতো রানী রাসমণিকে বাবু রাজচন্দ্র দাস দেখতে পেয়েছিলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলেন, এবং সেখান থেকেই এই ঘাটটির নাম হয় রানী রাসমণি ঘাট। যদিও এখন গঙ্গার জলটা অনেকটা সরে গেছে, আগে আরও উঁচুতে, মানে আরও কাছে ছিল, গঙ্গা নদী বয়ে যেত। তো এইটা হচ্ছে পুরো রানী রাসমণি ঘাটের প্রাঙ্গণে যে মাঠটা আছে সেই পুরো চত্বরটা। ওখানে রানী রাসমণির যে কালী মন্দিরটা আছে, ওনার ইচ্ছেতে তৈরি যে কালী মন্দির, সেটা ছাড়াও আরেকটা পুরনো শিব মন্দিরও আছে, সেটাও আপনাদেরকে দর্শন করাবো। তার আগে যে মূল মন্দিরটা, ওই যে সোজা দেখতে পাচ্ছেন, অনেকটা অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতোই লাগছে। অনেক সময় ভুলও হতে পারে যে এটা দক্ষিণেশ্বর মন্দির ভেবে, কিন্তু এটা দক্ষিণেশ্বর মন্দির নয়। এই মন্দিরটাই হলো রানী রাসমণির ইচ্ছেতে তৈরি, ওনার তৈরি করা নয়, কারণ ওনার জীবনকালে এই মন্দির তৈরি করা সম্ভব হয়নি। তা ওনার মৃত্যুর পরে এই মন্দির তৈরি করা হয়েছিল। তো এই মন্দিরটি রানী রাসমণি ঘাটের সেই কালী মন্দিরটি। এই মন্দিরে মায়ের গর্ভগৃহ মন্দিরের দোতলায় রয়েছে। আগে যেহেতু গঙ্গার জলটা বললাম যে অনেকটাই কাছে ছিল, তো বর্ষার সময় বা নদীতে বান এলে গঙ্গার জল অনেকটা এগিয়ে এসে মন্দিরের গর্ভগৃহে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতো, অনেক সময় ঢুকেও যেত। কারণ আগে এই মন্দিরটা এরকম পাকা ছিল না, একটা চাতাল করে মন্দির প্রথমে তৈরি করা হয়েছিল, পরে এই পাকা মন্দিরটি তৈরি করা হয়, এবং তখন মায়ের গর্ভগৃহটি দোতলায় করে দেওয়া হয়, কারণ মন্দিরের গর্ভগৃহে না হলে জল ঢুকতো।
এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরে দেওয়ালের গায়ে দেখুন অনেকগুলো ফলক লাগানো আছে। সেই ফলকে মন্দিরের জন্য কে কে দান করেছে তাদের নাম, সাল এবং মন্দিরের মাঝখানের ফলকে কালী মন্ত্র লেখা আছে, কালী স্তোত্রম লেখা আছে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলি। রানী রাসমণি যখন কাশীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন অন্নপূর্ণা দেবীকে দর্শন করার জন্য, তখন মা ভবতারিণী রানী রাসমণিকে দর্শন দেন, তার মন্দির তৈরি করতে আদেশ করেন। তিনি বলেন যে মা অন্নপূর্ণাকে দর্শন করতে না গিয়ে যে তিনি যেন এখানেই মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করে তার পুজো পাঠ শুরু করেন এবং সেই উদ্দেশ্যে রানী রাসমণি প্রথমে আসেন তারই জন্মস্থানে কুনাগ্রামে। সেখানে এসে তিনি তৎকালীন জমিদারের কাছ থেকে জমি গ্রহণ করার ইচ্ছা লাভ করেন। অর্থ দিয়েই তিনি জমি কিনতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন জমিদার তাকে জমি দিতে অস্বীকার করেন এবং তিনি মনে মনে ভেবেছিলেন যে একজন মহিলা হয়ে, তখনকার দিনে জাতপাত বিভেদ যেহেতু অনেক বেশি ছিল, সেহেতু একজন শূদ্র হয়ে, একজন মহিলা হয়ে তাকে যদি তিনি জমি দান করেন, সেই জমিতে রানী রাসমণি যদি মন্দির তৈরি করেন, তাহলে জমিদার হিসেবে তার নাম হয়তো অনেকটা কমে যাবে। জমিদারের রাজত্বে সমস্ত গ্রামবাসী, সমস্ত জমিদার যে প্রজারা থাকে, তারা রানী রাসমণিরই গুণগান করবেন। তো তাই জন্য তিনি রানী রাসমণিকে প্রচণ্ড ভৎসনা করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। রানী রাসমণি কাঁদতে কাঁদতে ফিরে এসেছিলেন এবং তার জীবনকালে তখন আর মন্দির তৈরি করা সম্ভব হয়নি। তার অনেক বছর পরে, বহু বছর তারপরে কেটে গেছে, এক গ্রামের তিনটি আলাদা আলাদা ব্যক্তিকে মা স্বপ্নাদেশ দেন মন্দির তৈরি করার জন্য, কীরকম মূর্তি তৈরি হবে। সেই সমস্ত স্বপ্নাদেশে মা সমস্তটা ব্যক্ত করে দেন এবং 3 ব্যক্তির স্বপ্নাদেশ পাওয়ার পরে হঠাৎ করে একদিন এক যজ্ঞানুষ্ঠানে তারা 3 জন ব্যক্তি অদ্ভুতভাবে এক জায়গায় মিলিত হন এবং এই স্বপ্নাদেশ সম্পর্কে আলোচনা করেন এবং তারপরেই এই মন্দির তৈরি করা হয়। 1974 সালের ফলহারিণী অমাবস্যার দিন মন্দিরে মায়ের প্রতিষ্ঠা করা হয় এবং মায়ের পুজো শুরু হয়। মন্দিরটা ভীষণ অপূর্ব দেখতে। মন্দিরের দেওয়ালের কাজগুলো কি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আগেই বলেছি এই মন্দিরটা প্রথমে এক ঝলকে দেখলে মনে হবে যেন দক্ষিণেশ্বরেই আমরা দাঁড়িয়ে রয়েছি, দক্ষিণেশ্বরের মন্দিরই দর্শন করছি। একদম সেই রকম ধাঁচে বানানো। এটি হচ্ছে মায়ের গর্ভগৃহ। মায়ের গর্ভগৃহে দেখতে পাচ্ছেন কোষ্ঠী পাথরের মায়ের বিগ্রহ রয়েছে। মায়ের বিগ্রহের সামনে রাধাকৃষ্ণ এবং আরও একটি ঠাকুরের বিগ্রহ রয়েছে, সিদ্ধিদাতা গণেশের। এই মন্দিরে ফলহারিণী অমাবস্যা, কল্পতরু উৎসব, দীপান্বিতা অমাবস্যা এবং আরও কালী পুজো ধুমধাম করে পালন করা হয়। এই মন্দিরে দুর্গাপুজোর প্রচলন আছে। দুর্গাপুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধুমধাম করে হয় এবং এই মন্দিরে অষ্টমীর দিন কুমারী পুজোর প্রচলন রয়েছে। মায়ের মূল মন্দিরের পাশে 8 চালা বিশিষ্ট একটি শিব মন্দির রয়েছে। এটি হলো শিব মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে এবং দেওয়ালের গায়ে মহাদেবের আরেকটি বিগ্রহ রয়েছে, তার পাশে নন্দী মহারাজও রয়েছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে শুধুমাত্র যখন পুজো হয় সেই সময়টুকুতে। কোনো ভক্ত যদি মন্দিরের পুজোর প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকেন, তাহলে তার জন্য কী কী নিয়মাবলী রয়েছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। মন্দিরের গায়ের কিছু সাইনবোর্ডে লাগানো ছিল। এই সাইনবোর্ডটায় দেখুন 3টে ফোন নাম্বার রয়েছে। তো কেউ যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক হন, তার জন্য কুপন আগে থেকে সংগ্রহ করতে হবে।
তার জন্য যে ফোন নাম্বারগুলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওগুলো নোট ডাউন করে রাখতে পারেন। বর্তমানে জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ দ্বারা মন্দিরটি পরিচালিত। রানী রাসমণি ঘাটের কাছে থাকা ওই চত্বরে এটি হচ্ছে সেই প্রাচীন শিব মন্দিরটি, যার কথা খানিকক্ষণ আগেই আমি আপনাদেরকে বলছিলাম। এটি হচ্ছে শিব মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে একটি। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ছাড়াও আরও 3টি গর্ভগৃহ রয়েছে, সেগুলোও আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি, চলুন। একদম মাঝখানের গর্ভগৃহে রয়েছে শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতা। তার বাঁ পাশে রয়েছে আদি শঙ্করাচার্যের গর্ভগৃহ এবং ডান পাশে রয়েছে পঞ্চমুখী হনুমান। এই ছবিটি হলো বিষ্ণুর বিশ্বরূপ অবতার, যেটি তিনি অর্জুনকে দর্শন করিয়েছিলেন। এরপরে আমি রানী রাসমণি ঘাট থেকে ব্যাক করে গোলকেশ্বরী মন্দিরে চলে এসেছিলাম। মন্দিরের গর্ভগৃহের দরজা ততক্ষণে খুলে দেওয়া হয়েছিল। এটি হলো মন্দির চত্বরের একটি বেদি। বেদির উপরে খুব সম্ভবত পুজোর সময় যজ্ঞ করার জন্য তৈরি করা হয়েছে এই বেদিটি। এই মন্দিরে মা কালীর অর্ধাংশ মাটির নিচে পোতা, তাই জন্য এই মন্দিরকে অনেকে হাফকালী মন্দির নামেও চেনেন। আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম অনেকে হাফকালী মন্দির নামেই এই মন্দিরটিকে বেশি করে চেনেন। এটি হচ্ছে মায়ের গর্ভগৃহ এবং মায়ের বিগ্রহ রয়েছে মায়ের গর্ভগৃহের ভেতরে। 1359 সালে দুই ভাই ফণীভূষণ চ্যাটার্জি এবং শিবপ্রসাদ চ্যাটার্জি প্রথমে মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু করেন। তখন এখানে মহাশ্মশান ছিল, হালিশহর মহাশ্মশান ছিল, সেইখানে মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন। তখন মন্দিরটি এরকম ছিল না, পাকাপোক্ত একটা খড়ের চাতাল দেওয়া মন্দির ছিল। এবং পরে কোনো একটা বিবাদের জেরে দুই ভাই ঠিক করেন যে তারা আর মায়ের পুজো করবেন না এবং মাকে মাটির নিচে পুঁতে দেন। তো পরে দুই ভাই স্বপ্নাদেশ পান যে মায়ের মাটির মূর্তি মাটির নিচ থেকে, যে মায়ের বিগ্রহটা রয়েছে সেটা মাটির নিচ থেকে তার অর্ধাংশ মাটির উপরে উঠে এসেছে। এবং তখন তারা ছুটে গিয়ে দেখেন যে যেখানে পুঁতেছিলেন সত্যি সত্যি মায়ের অর্ধাংশ উপরে উঠে এসেছে, কিন্তু প্রচুর চেষ্টা করেও মায়ের পুরোটা তারা মাটির উপরে তুলে টেনে আনতে পারেননি। তখন থেকেই মায়ের মূর্তি এখানে এরকমভাবেই পূজিতা হয়ে আসছেন। মায়ের নিম্নাংশে মানে যেটুকু মাটির নিচে রয়েছে সেখানে সোনা, রূপো এবং তামার পাত্রের উপর মহাদেব শায়িত রয়েছেন এবং মায়ের নাভি পর্যন্ত নিম্নাংশে রয়েছে। মায়ের মন্দিরের পাশে রয়েছে, এটি হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের ভিতরে যে শিব মূর্তিটি রয়েছে, মহাদেবের বিগ্রহ রয়েছে, সেটি অপূর্ব সুন্দর দেখতে এবং বেশ বড় কিন্তু। এবং শিবের বিগ্রহের সামনে একটি ছোট কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে এবং তাছাড়াও মন্দিরের ভিতরে আরও বেশ কিছু দেবীর বিগ্রহও রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন হলো মন্দিরের প্রতিষ্ঠা দিবস। অক্ষয় তৃতীয়ার দিন
প্রচুর বড় করে পুজো করা হয় মন্দিরে। এছাড়াও বিভিন্ন অমাবস্যা, কালী পুজো, শিবরাত্রি, নীল পুজোতে প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরে। বিশাল বড় করে পুজো করা হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মন্দিরের মা খুবই জাগ্রত। তার কাছে মন দিয়ে কিছু চাইলে মা সবার মনস্কামনা পূরণ করেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা, ধন্যবাদ।